সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি পৌরনীতি ও সুশাসন নিয়ে কথা বলবো এবং এই ক্লাসটি মূলত একাদশ শ্রেণীর ক্লাস, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। আর আমি ষষ্ঠ অধ্যায়ে ক্লাস নিচ্ছি, আজকে ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখে নেই যে আজকে আমাদের লেসন প্ল্যানটা কি, অর্থাৎ সম্পূর্ণ ক্লাসটি আমরা কিভাবে শেষ করব। সেখানে আমরা প্রথমেই আমাদের বিগত ক্লাসের একটু রিভিউ রাখছি। দ্বিতীয় ভাগে আমরা অবশ্যই আমাদের ক্লাসের লার্নিং আউটকাম নিয়ে আজকে কথা বলবো, অর্থাৎ আজকে আমরা কথা বলবো আমাদের যে শিখন ফলটি আছে সেটি নিয়ে, এবং তৃতীয় অংশে আমরা ইভালুয়েশন করব, অর্থাৎ আমাদের ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আমরা পড়াচ্ছি অথবা বিগত ক্লাস থেকে যা আমরা আলোচনা করেছি সেখান থেকে তোমাদের জন্য খুব সহজ কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে, তার মাধ্যমে আমাদের একটা ইভালুয়েশন থাকবে এবং যে ইভালুয়েশন প্রসেসটি তোমাদের আজকের এই ক্লাসে সম্পৃক্ত করবে। এরপরে আমাদের অবশ্য হোমওয়ার্ক থাকে, আমরা একটা হোমওয়ার্ক দিব তোমাদের, বরাবরের মতোই তোমরা হোমওয়ার্কটি কমপ্লিট করবে এবং গুগল ক্লাসরুমের মাধ্যমে সেই হোমওয়ার্কটি আমাদেরকে আবার তোমরা পৌঁছে দিবে এবং সেটি আমরা মূল্যায়ন নিয়ে আসবো। এবং শেষে যেটা আমরা চেষ্টা করি তোমাদের ক্লাসের বাইরেও কিছু বলার বা কিছু আলোচনা করার। আজকে একটি নতুন ভিডিও আমরা একটি দেখবো, একটু খুব মজার ভিডিও, এবং আশা করছি সেই মজার ভিডিও থেকে তোমরা একটি নতুন বিষয় শিখতে পারবে। এবং আমি আশা করি সেই নতুন বিষয়টি তোমাদের পড়ালেখার ক্ষেত্রে, শুধু পড়ালেখার ক্ষেত্রে না, তোমার যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা এবং সেখান থেকে কিছু আউটপুট নিয়ে আসার জন্য সেই বিষয়টি তোমাদের খুব ভালো করে সাহায্য করবে বলে আশা করি। তাহলে আমরা আজকে চলে যাই আজকে ক্লাসে আমাদের কি আছে। সবার প্রথমে আমি যেটি বলছি, সুপ্রিয় শিক্ষার্থীরা, রিভিউ, অর্থাৎ আমরা প্রথমেই যদি বলি, তোমরা যারা পৌরনীতি ও সুশাসন বিষয়টি অনুশীলন করো তারা ছাড়াও আমাদের এই বিষয়টি আমরা বলি যে আমাদের সবাইকেই নাগরিক হতে হয়, সুনাগরিক হতে হয়। সেই জন্য ক্লাসটি আমাদের সবার জন্য, এটি কোনো আমাদের শ্রেণী ব্যবধান নেই, অর্থাৎ আমরা যে কোনো শ্রেণীর শিক্ষার্থীরা এটি করতে পারি। অর্থাৎ আমরা যারা সুনাগরিক হতে চাই, আমরা জ্ঞান অন্বেষণ করতে চাই, তাদের সবার জন্য এই পাঠটি একটি উপকারী পাঠ হতে পারে। তাহলে আমরা দেখি গত ক্লাসগুলোয় আমরা কি কি পড়ছিলাম। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রথমে একটু দেখি। আমাদের পাঠ শিরোনামটি ছিল রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, অর্থাৎ আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছি, ষষ্ঠ অধ্যায়ের আমরা মাঝামাঝি পর্যায়ে আছি। এখানে আমরা রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন নিয়ে কথা বলার চেষ্টা করছি। আজকে রাজনৈতিক দলেরই আমরা কিছু অংশ পড়ব। আমি প্রথম ক্লাস থেকেই বলে আসছি, অর্থাৎ এই অধ্যায়ের প্রথম থেকে আমরা যেটা বলছি যে আমরা এই যে স্লাইড যেটি দেখতে পাচ্ছি, যেই প্রকারভেদটা দেখতে পাচ্ছি, এটি এই অধ্যায়ের প্রাণ আমরা যদি বলি, অর্থাৎ এই অধ্যায়ের পোস্টার হচ্ছে এই স্লাইডটি, অর্থাৎ রাজনৈতিক দল কি এটি আমরা অবশ্যই ভালো করে জানবো এবং প্রতিটি ক্লাসের প্রথমে এটি আমরা একটু করে রিভিউ করে নিব। সেটি আমরা প্রথম ক্লাস থেকেই বলেছিলাম। এবং শুধু আমরা রিভিউ করব এমন না, আমাদের যে কমেন্ট সেকশন আছে এখানে আমরা এখন থেকে লেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা গুগল ক্লাসরুমে যেভাবে আমরা দিচ্ছি, অর্থাৎ তোমাদের গতকালকে আমরা একটি অনুশীলনী দিয়েছি, অ্যাসাইনমেন্ট দিয়েছি, যে গত ক্লাসটি আমাদের 6 তারিখের ক্লাসটির সম্পূর্ণ ক্লাসের একটি সারাংশ তুলে ধরার জন্য। তো সেই জন্য আমরা যারা পাঠে মনোযোগী তারা দেখবো, এবং এর পরবর্তীতে যারা আমরা এই পাঠটি পরবর্তী ভিডিও থেকে যারা দেখব তারা চেষ্টা করব যে পাঠটি মনোযোগ দিয়ে দেখে আমরা যেন এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করি। সেইগুলো আমাদের আমাদের যে ফাইনাল অ্যাসেসমেন্ট থাকবে, আমাদের সেই ফাইনাল অ্যাসেসমেন্টে আমাদের এই প্রক্রিয়াগত যেই হোমওয়ার্কগুলো থাকবে সবগুলো আমরা কাউন্ট করব। আমরা যেটি বলেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজনৈতিক দলকে বলেছিলাম একটি সংখ্যা জনসমষ্টি যাদের নির্দিষ্ট আদর্শ থাকবে এবং তারা সুসংগঠিত হবে, যারা নীতিমালা প্রণয়ন করবে এবং প্রণয়ন শুধু করবে না, সেটা বাস্তবায়ন করবে। এবং নিয়মতান্ত্রিক উপায় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে নিয়মতান্ত্রিক উপায়ে তারা সরকার গঠন করতে চাইবে, অর্থাৎ ক্ষমতায় আসীন হতে চাইবে। এই সংখ্যা জনসমষ্টিকে আমরা বলছিলাম রাজনৈতিক দল। এবং এই বিষয়টি বলতে গিয়ে আমরা বারবারই যেটি বলে আসছি যে অধ্যায় পড়ার সময় আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা একটু বোঝার চেষ্টা করব, অর্থাৎ আমাদের পরিবেশ প্রতিবেশে কি ঘটে যাচ্ছে সেটি যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের এই পাঠের সাথে সেই বিষয়গুলা একাত্ম করে আমাদের মনে রাখার জন্য খুব সহজ হতে পারে। অর্থাৎ আমরা একটা রাজনৈতিক দলকে যদি ধরে নিই এবং সেখান থেকে যদি একটু অনুধাবন করি যে তাদের মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে কিনা, যদি থাকে তাহলে বলবো তারা একটা সুষ্ঠু রাজনৈতিক দল। এটি ছিল আমাদের মূলত আমরা বলছি এই অধ্যায়ের পোস্টার।
আমরা এটি বলেছিলাম যে রাজনৈতিক দল নিয়ে আমরা যখন কথা বলি, নেতৃত্ব নিয়ে যখন কথা বলি, তখন অবশ্যই একটি ফর্মস অফ গভর্নমেন্টের কথা বলতে হয়, যেটি ডেমোক্রেসি আমরা বলছি, এবং এই ডেমোক্রেসি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। অর্থাৎ রাজনৈতিক দলের অন্যতম কাজই হচ্ছে এই গণতন্ত্রে, অর্থাৎ গণতন্ত্রকে সফল করার জন্যই রাজনৈতিক দলগুলো কাজ করে থাকে। সেই জন্য আমরা বারবার ডেমোক্রেসিকেও এই চ্যাপ্টারের ভিতরে নিয়ে আসার চেষ্টা করছিলাম। এবং গত ক্লাসে আমরা যেটা চেষ্টা করেছি সুপ্রিয় শিক্ষার্থী, যে কিভাবে রাজনৈতিক দলকে আহ, গণতন্ত্রের সাথে সম্পৃক্ত করা যায়, অর্থাৎ তারা কতটুকু একাত্মক, কিভাবে তারা একে অপরের সাথে সংযুক্ত এবং কাজ করে সেটি দেখছিলাম। রাজনৈতিক দলের কার্যাবলী দেখছিলাম গণতন্ত্রকে সফল করার জন্য। তাহলে আমরা দেখি কি কি ছিল আমাদের এই ক্লাসে। প্রথমে আমরা বলেছিলাম কিছু সেগমেন্টে ভাগ করে নিয়ে, অর্থাৎ 8টি ভাগে আমরা ভাগ করেছিলাম স্লটে স্লটে আমাদের মনে রাখার জন্য। প্রথমে আমরা বলেছিলাম আমাদের রাজনৈতিক দলগুলো যেটি চেষ্টা করে গণতন্ত্রকে সফল করার জন্য, রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ করে এবং সেই সমস্যা নির্ধারণ করে তারা নীতিমালা প্রণয়ন এবং সরকারে আসীন হলে তারা সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে জনগণের কল্যাণে এবং জনগণের মতামত নিয়ে। তারপরে যেটি ছিল তাদের অন্যতম একটি কাজ, যে কাজটি হচ্ছে তারা জনমত গঠন করবে এবং প্রার্থী মনোনয়ন করবে। এবং এই বিষয়টি আমরা আবারও বলছি যে আমরা একটু আমাদের রাজনৈতিক যে ব্যবস্থা হয়ে যাচ্ছে, বা এই যে আজকে আমাদের তোমরা জানো বিশেষ দিন, গোটা বিশ্বের ইতিহাসে একটি দেশের রাজনৈতিক সরকারের পালাবদল হচ্ছে, এবং সেটি তোমরা নিশ্চয়ই জানো কোন দেশের। তো এই বিষয়টি যখন আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই যে জনমত গঠন করার একটি বিষয়টি থেকে যায়, যে যেটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা জনমতের একটা চ্যাপ্টারই আছে, সেটা দেখব যে যেটি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত, যেটি জনকল্যাণমুখী, যেটি আমাদের সবাইকে হেল্প করবে, অর্থাৎ সবার মঙ্গল করবে, সেটাকে আমরা জনমত বলি। এই জনমত গঠন করা একটি অন্যতম কাজ, সেটির মাধ্যমে তারা প্রার্থী মনোনয়ন করে। এবং তারপরে প্রচারণা থাকে, সরকার গঠন থাকে, রাজনৈতিক শিক্ষার বিস্তার থাকে এবং রাজনৈতিক সামাজিকীকরণ থাকে। এই দুটি বিষয় অন্যতম। আমি বলছি এই কারণে যে রাজনৈতিক শিক্ষার বিস্তার কেন, আজকে আমাদের পাঠের শেষের দিকে বা শিখন ফলে আমরা যখন দেখব সরকারি শ্রেণী বিভাগে একটি বিশেষ ধরনের রাজনৈতিক দল ব্যবস্থা যখন আমরা দেখব, তখন দেখব যে সেখানে কিভাবে রাজনৈতিক শিক্ষাটা ব্যাহত হয়, অর্থাৎ কিভাবে প্র্যাকটিসটা কম থাকে, সেটি আমরা দেখব ক্লাসের শেষের দিকে। পরবর্তী 4টা সেগমেন্টে আমাদের কি ছিল সুপ্রিয় শিক্ষার্থী? রাজনৈতিক অংশগ্রহণ, ছায়া সরকার, এবং তাছাড়াও যে বিষয়টি আমরা বলেছিলাম রাজনৈতিক স্থিতিশীলতা গণতন্ত্রের প্রাণ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে, অবশ্যই রাজনৈতিক আধুনিকীকরণের জন্য খুবই কাজে দেয় এবং জাতীয় ঐক্যবোধ সৃষ্টি, এবং সর্বশেষ যেটি বলেছিলাম সবগুলোর সমষ্টি যদি আমরা বলি তাহলে সুশাসন প্রতিষ্ঠা করে। অর্থাৎ আমরা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দেখি যে রাজনৈতিক দল এই যে গত যে আমরা বর্ণনাগুলো দিয়ে আসি সেগুলো সবগুলাই একসাথে যখন কাজ করবে, তখন আমরা দেখব একটি সমাজ, একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি থাকছে, তাদের রেসপন্সিবিলিটি থাকছে, যার যার কাজ শেষে করছে, যার যার অধিকার সবাই ভোগ করছে, যার যার কর্তব্য তারা পালন করছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে গত ক্লাস ছিল এটি, অর্থাৎ ডেমোক্রেসির সাথে রাজনৈতিক দলের কি সম্পর্ক, অর্থাৎ রাজনৈতিক দল গণতন্ত্রকে সফল করার জন্য কি কি কার্যকলাপ করে থাকে সেগুলো ছিল আমাদের আলোচনার বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখছি তোমরা কারা আছো। আমি অবশ্যই তোমাদের বলছি যে তোমরা আমাদের সাথে এখানে চেষ্টা করো, লাইভে যারা সংযুক্ত আছো তাদের সাথে আমাদের অবশ্যই আমরা দেখছি এখানে আমরা যে প্রশ্নগুলো রাখবো ইভ্যালুয়েশনে, সেগুলো তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিবে, এবং সেই প্রশ্নগুলো উত্তর যেমন এখানে কমেন্টস এর মাধ্যমে তোমরা আমাদেরকে প্রদান করবে, সাথে সাথে আমাদের গুগল ক্লাসরুম আছে সেখানেও তোমরা প্রদান করবে। এই পর্যায়ে আমরা বলি যে এখন পর্যন্ত যারা গুগল ক্লাসরুমে রেগুলার না, তাদেরকে আমরা বলছি তোমরা অবশ্যই রেগুলার হও। কারণ এই যে টেকনোলজি, আইসিটি বেসড ক্লাসরুম, আইসিটি ক্লাস, অনলাইন ক্লাস, এগুলো এখন আমাদের অংশ। এগুলাকে আমরা কোনোভাবেই বলতে পারি না এখন আর অজুহাত হিসেবে আমরা বলতে পারি না, কারণ প্রায় আমাদের বছর হয়ে যাচ্ছে যেগুলা আমাদেরকে এই বিষয়গুলোর সাথে আমাদেরকে উপযুক্ততা নিয়ে চলে আসছে, অর্থাৎ আমরা ইউজ টু হয়ে গেছি। সেই জন্য আমরা এখন আর সেই অজুহাত দিব না যে আমাদের এটি নেই বা সেটি নেই। আমরা যেভাবেই হোক সেটাকে জোগাড় করে সেগুলাকে আমরা অভ্যস্ত হয়ে যাই এবং সেগুলাতে আমরা ব্যবহার করতে শিখি এবং আমাদের শিখন ফলকে আরো দীর্ঘস্থায়ী করি, অর্থাৎ আমাদের পড়ালেখাটাকে চালিয়ে নিয়ে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের শিখন ফলটা কি আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে আজকের ক্লাসের শেষে শিক্ষার্থীরা রাজনৈতিক দলের প্রকারভেদ বর্ণনা করতে পারবে এবং একদলীয় ব্যবস্থায় বা একদলীয় ব্যবস্থার দোষগুণ ব্যাখ্যা করতে পারবে। আজকের আমাদের ক্লাসের শিখন ফল দুটি।
আমরা চেষ্টা করব রাজনৈতিক দলের প্রকারভেদ নিয়ে প্রথমেই কথা বলতে, এবং প্রকারভেদের ভিতরে একটি বিশেষ প্রকার অর্থাৎ একদলীয় সরকার ব্যবস্থার কিছু দোষ কিছু গুণ নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এই একদলীয় ব্যবস্থাটা কি কি দোষ এবং কি কি গুণ আছে, এবং সেই দোষ এবং গুণের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র কোন দলীয় ব্যবস্থাটি গ্রহণ করবে বা সেই ব্যবস্থাটাকে তারা তাদের মতামত দিবে অর্থাৎ সে ব্যবস্থার পক্ষে জনমত গঠন করবে, সেটি আমরা দেখব। তাহলে আজকে আমাদের ক্লাসের শিক্ষণফল রাজনৈতিক দলের প্রকারভেদ। আমরা প্রথমেই যদি চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজনৈতিক দলের বিভিন্ন রূপ নিয়ে আমরা যদি বলি, অর্থাৎ ফর্মস অফ দ্য পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি বলতে আমরা যতক্ষণ বলেছিলাম যে আমাদের অবশ্যই চারটি যে শর্ত থাকবে, যে চারটি শর্ত পালন করেও এক একটি দল এক এক রকম ভাবে তাদের ম্যানিফেস্টো অর্থাৎ তাদের জনমত গঠনের প্রক্রিয়া, তাদের সরকার গঠনের প্রক্রিয়া, তাদের নীতি আদর্শ আলাদা হতে পারে, এবং সেগুলোই দেখব যে বিভিন্ন দেশ কিভাবে এই যে বিভিন্ন দল বা বিভিন্ন রাজনৈতিক দলের যে রূপ সেগুলোকে কিভাবে তাদের সাথে সংযোজন করে নেয়, বা কখনো সংযোজন করার পরে সেগুলোকে বিয়োজন করে নিয়ে আবার নতুনগুলোকে আবার অ্যাডপ্ট করে নেয় এবং সেগুলোতে ইউজ টু হয়ে যায়, এবং আস্তে আস্তে মানব সভ্যতার ইতিহাস যতই উন্নত হয় কিভাবে আরো বেশি জনগণকে বা জনগণের কল্যাণকে আরো সামনে নিয়ে আসা যায়, অর্থাৎ একটি রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্র করা যায়, সেদিকে সেই বিষয়গুলো আমরা এই পাঠের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা দেখি যে আমাদের রাজনৈতিক দলের প্রথমেই প্রকারভেদগুলোর ভিতরে কি কি আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে প্রথমে বলছি দল ব্যবস্থা, অর্থাৎ একটা দল ব্যবস্থাকে আমরা একেবারে মোটা দাগে প্রথম আমরা যদি শিরোনাম বলি তাহলে দল ব্যবস্থা বলছি, এবং দল ব্যবস্থার ভিতরে প্রথমেই আমরা যেটা বলছি একদল ব্যবস্থা। এবং তোমরা একটু খেয়াল করে দেখবে গোটা বিশ্বকে যদি তোমাদের মাথায় চলে আসে, অর্থাৎ তোমরা যদি একটা গ্লোব নিয়ে বসো তোমার সামনে, তাহলে গ্লোবটাকে যদি একটু রাউন্ড করাও তাহলে দেখবে যে কখনো উন্নত বিশ্ব তোমার চোখের সামনে আসছে, কখনো অনুন্নত, কখনো মধ্যম আয়ের দেশ, কখনো মিডিল ইনকাম কান্ট্রি। বিভিন্ন দেশ যেগুলো আসছে সেগুলো সবগুলোর সরকার ব্যবস্থা, কৃষ্টি, কালচার, রাজনৈতিক সংস্কৃতি কিন্তু এক না। তো এই বিভিন্ন দেশ একরকম থেকে আরেক রকম হবার কারণে আমাদের এই প্রকারভেদটাও ভিন্ন হয়, এবং আমরা দেখবো সেটা কি হয়। প্রথমে আমরা যেটা বলছি সুপ্রিয় শিক্ষার্থী একদল ব্যবস্থা, তারপরে বলছি দ্বিদল ব্যবস্থা, এবং তোমরা জানো এই বিষয়টি যে একদল ব্যবস্থা, দ্বিদল ব্যবস্থা এবং বহুদল ব্যবস্থা, এবং আমরা এখানে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি যে ব্যাখ্যার আগেই কিভাবে তোমরা স্লাইডটি দেখে অর্থাৎ ছবিগুলো দেখে তোমরা একটি ধারণা করে নিতে পারো, তোমাদের মনের ভিতরে একটা ছবি চলে আসে যে কিভাবে কোন দেশ হতে পারে, কোন বর্ণনাগুলোর কথা আমরা বলছি, অর্থাৎ যে কথাগুলো আমরা শুনে আসছি সেগুলোকে আমরা আবার রিকল করতে পারি। তাহলে প্রথমে যদি বলে একদল ব্যবস্থা, অর্থাৎ যে রাজনৈতিক ব্যবস্থায় বা একটি দেশে একটি রাষ্ট্রে একটি মাত্র দলই থাকে এবং অন্যান্য দলগুলোকে থাকে না বললে চলে, অর্থাৎ থাকেই না, একটি মাত্র দল ব্যবস্থায় থাকে, সে দল ব্যবস্থাকে আমরা বলছি রাজনৈতিক দল ব্যবস্থা। অর্থাৎ সে দেশে একটি দল থাকবে এবং সে একটি দলই আমরা দেখব স্লাইডে আমরা দেখি যে আমাদের কি বিষয়টি আসছে। এখানে দেখো একটি মাত্র দল থাকবে, অর্থাৎ তোমরা এখানে হিটলারের ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা যদি বলি সেই হিটলারের নাৎসি দলের কথা, তাহলে তোমরা নিশ্চয়ই জানো জার্মানির এক দল ব্যবস্থা। এবং আমরা যদি তোমাদের ফ্যাসিস্ট দলের কথা বলি, ইতালির মুসোলিনির কথা বলি, তাহলে তোমরা জানো এটি একদল ব্যবস্থা ছিল, অর্থাৎ ওখানে অন্য কিছু সবকিছু ব্যান থাকবে, একটি দলই থাকবে যে দলের মাধ্যমে এক আদর্শের ভিত্তিতে সে রাষ্ট্র পরিচালিত হবে, সেই এক দল ব্যবস্থায় আমরা বলছি। এবং সেটি তোমরা যদি বলি হিটলারের সেই নাৎসি দল এবং মুসোলিনির সে ফ্যাসিস্ট দল, এই দুটি দল অন্যতম একটি উদাহরণ একদল ব্যবস্থার। অর্থাৎ একটি মাত্র দল ব্যবস্থা যে দেশে থাকে সে দেশকে বলছি। তোমরা এখন যদি খেয়াল করো যে এখন আধুনিক এই যুগে কি কোন কোন দেশে একদল ব্যবস্থা রয়েছে, অথবা কোন কোন দেশে ছিল এবং আদৌ কি এখন আছে, বা একদল ব্যবস্থা থাকলে কি কি আমাদের সুবিধা আছে জনগণের এবং কি কি অসুবিধা আছে, এটি আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের শিক্ষণ ফলের ভিতরে এটি আজকে আছে যে আমরা কিভাবে এই একদল ব্যবস্থার কিছু দোষ এবং গুণ আমরা দেখে বিচার করব যে আসলে আমরা সেই দল ব্যবস্থা থেকে কেন জনগণ দ্বিদল ব্যবস্থা অথবা বহুদল ব্যবস্থায় চলে আসলো, সেটি আমাদের দেখার বিষয়। এবং আমরা দ্বিদল ব্যবস্থায় আমরা যদি বলি তাহলে এখানে তোমাদের প্রথমেই বলবো যে একাধিক দল থাকলেও অবশ্যই সেই রাজনৈতিক দল ব্যবস্থায় বা একটি রাষ্ট্র পরিচালনার জন্য সেই রাষ্ট্রীয় কাঠামোতে অনেক দল থাকলেও মূলত দুটো দলই প্রাধান্য পায়, এমন দুটি দেশের কথা তোমরা যদি বলো, আমি অবশ্যই তোমাদের উদাহরণ দিব। তবে দ্বিদল ব্যবস্থা সেসব দেশকেই বলা হয় যে মূলত অনেক দল থাকলেও দুটি দলই প্রাধান্য পায়, অর্থাৎ দুটি দলের আমরা দেখে আসছি যে বিগত কয়েক দশক অথবা
কয়েক যুগ ধরে যে এই দুই দল ব্যবস্থায় হয়, এই দল সরকারে থাকবে নয়তো আরেক দল সরকারে থাকবে, এইরকম যে ব্যবস্থাটি সেটিকে আমরা বলছি দুই দল ব্যবস্থা। অর্থাৎ সেখানে যে একাধিক দল থাকবে না বা বহু দল থাকবে না তেমন কিন্তু না, তবে অনেক দল থাকলেও সেখানে দুইটা দলই মূলত প্রাধান্য পাবে, বা জনগণের আদর্শ বা জনমত গঠনের ক্ষেত্রে দুটি দলই মূলত, বা সরকার গঠনের ক্ষেত্রে দুটি দলই প্রাধান্য পেয়ে থাকে। এগুলাকে আমরা বলছি দ্বিদল ব্যবস্থা। এবং সেটার উদাহরণ যদি দেই, তোমরা এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি একটি দলের সুন্দর করে এখানে দেয়া আছে, এটি তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু তোমরা বলতেই পারবে, একটি যদি দুইটি দেশের তোমরা উদাহরণ দাও যে অনেক দল আছে কিন্তু দুইটি দল প্রাধান্য পায়, এমন যদি একটি দেশের নাম তোমরা লিখো। সুপ্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের কাছে আমার প্রশ্ন যে রাজনৈতিক দল ব্যবস্থায় বিশ্বে এমন, আজকে আমি যদি বলি আজকে এমন একটি তারিখ যে তারিখে একটি দেশে তাদের সরকার পরিবর্তন হলো, সেই দলও কিন্তু দ্বিদল ব্যবস্থার অন্যতম। তোমরা সেই দেশটির নাম লিখো এবং তোমরা লিখো যে দুদল ব্যবস্থা কোথায় আছে। আমি দেখছি কমেন্টসে তোমাদের, আমি এখানে তোমাদের দেখতে পাচ্ছি যে তোমরা কারা কারা লিখছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লিখার চেষ্টা করো যে তোমাদের এখানে কোন কোন বিষয়টি তোমরা আছে। আমরা দেখছি যে তোমরা এখানে কারা কারা লিখছো। অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছিলাম যে দ্বিদল ব্যবস্থায় কোন দেশ, অর্থাৎ আজকে কোন দেশের সরকার বদল হলো, তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো, সবাই অনেকেই সঠিক উত্তর দিয়েছো যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, যেখানে ডেমোক্রেটস আছে, যেখানে রিপাবলিক দল আছে। এছাড়াও আমরা গ্রেট ব্রিটেনের কথা বলি, সেখানে লেবার পার্টি আছে, সেখানে কনজারভেটিভ পার্টি আছে, তোমরা খুব জানো। এছাড়াও অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশ আছে যারা হলো বহু দল আছে, তবে দ্বিদল মূলত তারা প্রাধান্য পায়। এবং তোমরা জানো আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার রদবদল হচ্ছে, অর্থাৎ একটি প্রেসিডেন্ট আরেকটা প্রেসিডেন্টের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেসব দেশে বহু দল রয়েছে তবে দুটি দলই প্রাধান্য পায়, সেই দল ব্যবস্থাকে আমরা বলছি দ্বিদল ব্যবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা খুব ভালো করে দেখবো যে তোমরা অনেকেই উত্তর দিচ্ছ ইংরেজিতে। আমরা যখন ইউএসএ লিখবো তাহলে অবশ্যই ইউএসএ লিখবো না, দা ইউএসএ লিখবো। তোমরা জানো কিছু কিছু কান্ট্রি আছে, যেহেতু ইউএসএ হচ্ছে দ্য কালেকশনস অফ স্টেটস, অনেকগুলা স্টেট নিয়ে একটা রাষ্ট্র, সেই জন্য শুধু ইউএসএ আমরা কখনো লিখি না। ফিলিপাইন্সের আগে মালদ্বীপসের আগে আমরা কখনো শুধু বলি না দ্য মালদ্বীপস, দ্য ফিলিপাইন্স, দ্য ইউএসএ বলি। এটি আমরা একটু খেয়াল রাখবো, এটি কিন্তু একটি বেসিক জিনিস, এটি আমাদের জানা উচিত। শুধু ইউএসএ আমরা বলবো না। তোমরা অনেকেই লিখছো ইউএসএ বা অন্য কিছু, আমরা আবার ঠিক করে লিখবো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তোমাদের সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাই বহুদল ব্যবস্থা, এবং এটি আর বলাই বাহুল্য। এখানে তোমরা নিশ্চয়ই সুন্দর দেখতেই পাচ্ছ যে যখন আমরা বলছি যে বহুদল ব্যবস্থা তখন কোন দেশটি চলে আসে। অর্থাৎ এমন একটি দল ব্যবস্থায়, এমন একটি দেশের সরকার কাঠামো যেখানে বহু দল থাকবে, অর্থাৎ দুই দল আমরা শুধু প্রাধান্য পাবে তা না, দুই দলেরও বেশি দলের অস্তিত্ব থাকবে এবং প্রাধান্যও থাকবে। সেটি আমাদের দেশের একটি কথা যদি তোমরা দেখো, এখানে মজার বিষয়টা হচ্ছে তারা সরকার পরিবর্তনের ক্ষেত্রে কখনো একটি দল প্রাধান্য পেতে পারে, অনেক সময় হয় কি একটি দল যদি প্রাধান্য না পায় তাহলে কালেকশন অফ পার্টিজ, অর্থাৎ তারা বিভিন্ন পার্টির সমন্বয়ে সরকার গঠন করতে পারে, যেটি আমাদের দেশে কিন্তু হয়। আমরা বিগত কয়েক নির্বাচন থেকে কিন্তু আমরা দেখে আসছি। অর্থাৎ বহুদল ব্যবস্থা তাহলে কি হয় আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে তাহলে বলি যে এখানে আমাদের যেটি হচ্ছে বহু দল থাকবে, অর্থাৎ দুইয়ের অধিক দলের প্রাধান্য থাকবে এবং তাদের অস্তিত্বও থাকবে। এমন না যে শুধু দুটো দলই খুব বেশি প্রাধান্য পাবে। তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের দেশের যদি রাজনৈতিক ব্যবস্থাকে একটু ইমপ্যাথি করো, একটু যদি খেয়াল করো যে কোন কোন দল আছে, এই সরকারের, আমাদের যে বর্তমান সরকার, সে সরকারের বিরোধী দল কারা ছিল, বিগত সরকারের বিরোধী দল কারা ছিল, তার আগের সরকারের বিরোধী দল কারা ছিল, সরকারি দল কারা ছিল, তাহলে তোমরা দেখবে যে দুটো দলের কথা এখানে আসবে না, একাধিক দলের কথা আসবে। তুমি শুধু দুটো দলকে বলতে পারবে না যে দল তারাই সবকিছু করেছে বা তারাই এই গত 3টা সরকারে বা 4টা সরকারে তারাই ছিল। অর্থাৎ এখানে আমরা একাধিক, একটি, দুইটি, তিনটি, 4টি বা 5টি দলকে দেখতে পারি। এবং এটিও আমরা দেখেছি যে অনেক দলের সমন্বয়ে একটি কোয়ালিশন করে বা একটি জোট করে তারপরে সরকার গঠন করা হয়। তাহলে আমরা বলি বাংলাদেশ অন্যতম একটি উদাহরণ বহুদল ব্যবস্থার। এবং এক্ষেত্রে আমরা বলে দেই যে দেশ গণতন্ত্রের প্রাণ, আমরা কি বলেছিলাম? গণতন্ত্রের প্রাণ বলেছিলাম রাজনৈতিক দল। রাজনৈতিক দল, যে দেশের রাজনৈতিক দল ব্যবস্থা যত বেশি সেখানে মানুষের বাক স্বাধীনতা তত বেশি, সেখানে মিডিয়ার স্বাধীনতা তত বেশি, সেখানে সবকিছুর সুবিধা বেশি। তাহলে আমরা বলবো গণতন্ত্রকে বেশি ভালোভাবে চর্চা করতে হলে দল ব্যবস্থাকে আমাদের সুসংহত এবং সুষ্ঠু করতে হবে। তাহলে বাংলাদেশ একটি হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ। বাংলাদেশ বলবো, ভারত বলবো, পাকিস্তান বলবো, আরো যে দেশগুলো আছে মূলত এশিয়ার দেশগুলার
আমরা যদি বিশেষত বলি তাহলে এখানে বহুদল ব্যবস্থা রয়েছে। এখানে শুধু একটি দল না বা দুটি দলই প্রাধান্য পায় না, তার চাইতে বেশি দল প্রাধান্য পায় এবং আমরা দেখে আসছি, তোমরা ভালো করেই জানো। এটি আর বলার কোনো প্রয়োজন নেই, তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো। তাহলে এটি ছিল আমাদের মূলত আজকের ক্লাসে আমরা যেটি বলার চেষ্টা করছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা, যে দল ব্যবস্থাটা কেমন হবে, অর্থাৎ সেটি আমরা কিন্তু উদাহরণ দিয়েও তোমাদের বলার চেষ্টা করলাম। আমরা যদি প্রথমেই বলি তাহলে একদল ব্যবস্থার একটি যদি তোমরা উদাহরণ দাও তাহলে কি হবে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে কিন্তু সে নাৎসি বাহিনীর কথা বলতে পারো বা নাৎসি দলের কথা বলতে পারো, ফ্যাসিস্ট দলের কথা বলতে পারো। আমরা যদি দ্বিদল ব্যবস্থার কথা বলতে পারি তাহলে তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারো, ডেমোক্র্যাটস রিপাবলিকের কথা বলতে পারো, তোমরা লেবার পার্টি কনজারভেটিভ পার্টির কথা বলতে পারো। এবং যদি বহুদলীয় ব্যবস্থার কথা বলি তাহলে তোমরা আমাদের দেশের কথা বলতে পারো, যেখানে খুব সচরাচর ভাবেই আমরা দেখি অনেক দল খুবই শক্তিশালী ভাবে থাকে। যেমন আমরা এখন যদি বলি আওয়ামী লীগ আছে, তারপরে হচ্ছে জাতীয় পার্টি আছে, তারপরে বিএনপি আছে, তারপরে এরপরেও আরো যে অনেক দলগুলো তোমরা জানো নিবন্ধন করা অনেক দল আছে যারা অনেক শক্তপোক্ত বাংলাদেশের তাদের নীতি নির্ধারণ, এবং অনেক সময় তারা সরকারে এসেছে এবং সরকারে থেকে তারা সরকার পরিচালনায় করেছে। তাহলে এটি যদি আমরা একটু করে এভাবে খেয়াল করি যে বাংলাদেশ তাহলে কোন দল ব্যবস্থার ভিতরে পড়ে, আমেরিকা অথবা আমরা যদি দ্য গ্রেট ব্রিটেনের কথা বলি তাহলে তারা কোন দল ব্যবস্থার মধ্যে পড়ে, এবং সাথে সাথে যদি আবার বলি যে একদল ব্যবস্থায় কারা ছিল, এটি যদি একটু খেয়াল করি তাহলে আমি তোমাদের জার্মানির কথা বললাম, তারপর ইতালির কথা বললাম। এটি অবশ্য অনেক আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগে ছিল মূলত। তো সেই দলগুলার যদি তোমরা এইভাবে খেয়াল রাখো এবং দলগুলোর নাম যদি মনে রাখো তাহলে তোমাদের এই যে প্রকারভেদ যেটি আছে দল ব্যবস্থার সেটি তোমাদের মনে রাখতে এবং সেটি নিয়ে কাজ করতে তোমাদের খুবই সুবিধা হবে। তাহলে আমরা একটু এই পর্যায়ে একটু আবার যদি একটু রিকল করি যে আমরা বলছিলাম প্রথমে ইতালির কথা, জার্মানির কথা, তারা একরকম দল ব্যবস্থায় ছিল সেটা প্রথম বিশ্বযুদ্ধের আগে, এবং সেখানে আমি মুসলিনের কথা বলেছি, সেখানে আমরা হিটলারের কথা বলেছি। তারপরে আমরা বলেছি, আর এখন যদি বলি জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলি, তোমরা নিশ্চয়ই জানো তাহলে তারা এক দেশকে রিপ্রেজেন্ট করে এবং তারা দুঃখিত তারা দ্বিদল ব্যবস্থাকে বোঝাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের কথা যদি বলি এবং সচরাচর আমাদের বাংলাদেশের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদের কথা যদি বলি তাহলে তারা বহুদল ব্যবস্থা রয়েছে। এইভাবে আমাদের পড়াগুলো আমরা আমাদের শিক্ষণফলগুলোকে দীর্ঘ করার চেষ্টা করবো শিক্ষার্থীরা। এর মাঝে বলে দিই আজকে ক্লাসে আমাদের শেষে যেটি আছে একটি মাইন্ড ম্যাপ করতে বলা আছে, এবং গত ক্লাসে আমরা মাইন্ড ম্যাপ নিয়ে কথা বলছিলাম এবং এর ভেতরে তোমরা অনেকেই আমাকে বলেছো যে স্যার মাইন্ড ম্যাপিং বিষয়টা আমরা ঠিক বুঝতে পারছি না। তো সেটি নিয়ে আজকে আমাদের একটি মজার ভিডিও রয়েছে যে মাইন্ড ম্যাপটা কি এবং মাইন্ড ম্যাপটা কিভাবে করা যায় এবং মাইন্ড ম্যাপ করলে তোমার পড়াটা কত দ্রুত করা যায়। অর্থাৎ তুমি একটি ট্র্যাডিশনাল ওয়েতে একটি পড়াটাকে তুমি যদি আয়ত্ত করতে চাও তাহলে সেটিতে যদি তোমার 10 মিনিটে 10 মিনিট লাগে, তাহলে মাইন্ড ম্যাপ দিয়ে করলে তোমার 10-এ 8 মিনিট বা 7 মিনিট 6 মিনিটে হয়ে যায়। অর্থাৎ আমরা এটি একটি প্রসেস, এটা একটা প্রসেস অফ আমরা বলবো র্যাপিড রিডিং অর র্যাপিড লার্নিং। এই প্রসেসটা নিয়ে আমরা ক্লাসের শেষেই দেখব এবং আমরা তোমাদের এই নিয়ে একটা কাজও তোমাদের একটা হোমওয়ার্কও দিব সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমাদের প্রথম শিক্ষণফলটি নিয়ে আমরা আমাদের আলোচনা মোটামুটি শেষ করলাম, এবার আমাদের দ্বিতীয় শিক্ষণফলে যাই। আমাদের দ্বিতীয় শিক্ষণফল কি বলছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই বললাম যে আমাদের দ্বিতীয় শিক্ষণফলটি যেটি নিয়ে কথা বলবে সেটি আমরা দেখতে পাচ্ছি যে একদলীয় ব্যবস্থার, একদলীয় রাজনৈতিক ব্যবস্থার বা রাজনৈতিক দল ব্যবস্থার কিছু গুণ এবং কিছু দোষ নিয়ে আমরা কথা বলবো। আমরা খুব ভালোভাবে জানি যে একটা আমরা কথা প্রচলিত আছে, যারা দেখতে নারী তার চলন বাঁকা, তোমরা নিশ্চয়ই জানো। এক্ষেত্রে মজার একটা বিষয় হচ্ছে তোমরা এখানে অনেকেই মনে করো এই নারীটা হচ্ছে ফিমেল। না, তোমরা নিশ্চয়ই জানো নারী বানানটা যদি রস্বইকার দিয়ে দেওয়া হয় তাহলে অন্যরকম হয়ে যায়, তার মানে হচ্ছে পারি না বা সেটা নেগেটিভ কিছু। তোমরা এটা নিশ্চয়ই জানো, এখানেই সেটা বলা হয় যারা দেখতে নারী তার চলন বাঁকা। অর্থাৎ আমরা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই এখানে খেয়াল করছো যে এটা কেন আমরা এভাবে দিচ্ছি। এটা জাস্ট অ্যাট্রাকশনের জন্য, মানে তোমাদেরকে ধরে রাখার জন্য, এটা অন্য কোনো কারণ নেই। আমরা সেই জন্য এটা এখানে ব্যবহার করেছি এভাবে। আমরা তাহলে দেখি ক্লাসের ভিতরে কিভাবে যাই। একদলীয় ব্যবস্থাটাকে আমরা কেন দেখতে নারী তার চলন বাঁকা বলছি এটা আমরা একটু দেখবো, এবং এটি বলছি কারণ আমরা এখন গণতন্ত্রকে প্র্যাকটিস করছি, আমাদের ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছি, আমাদের জনগণের স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছি বলে আমরা বহুদলীয় ব্যবস্থায় বা দ্বিদলীয় ব্যবস্থায় চলে আসছি। আমরা প্রথমেই যদি বলি তাহলে কি একদলীয় ব্যবস্থার কোনো গুণই ছিল না, তাদের কোনো কিছুই কি ছিল না যেটি সুবিধা নিয়ে আসতো বা তাদের কিছু সুবিধা আছে? আমরা সেটুকু প্রথমে দেখে নেই যে একদলীয়
যে ব্যবস্থা আছে তার সুবিধাটা কি। প্রথমেই আমরা বলি জাতীয় ঐক্য এবং সংহতি। হ্যাঁ, একদল হলে ভাই তুমি ভালো করে দেখো, তুমি একটু খেয়াল করো যে তোমার আশেপাশে কোনো অপশন নেই, জাস্ট একটাই অপশন তোমার সামনে, তাহলে কি তোমার দ্বিদল হওয়া বা মত পার্থক্য হওয়ার কোনো উপায় আছে, বা দুইজন দুই দিকে যাওয়ার কোনো উপায় আছে? তোমার রাস্তাটি একটি। তাহলে খেয়াল করে দেখো যে জাতীয় ঐক্য এবং সংহতিকে যদি আমরা ধরে রাখতে চাই, জাতীয় ঐক্য এবং সংহতি যদি আমরা বুঝে রাখতে চাই, তাহলে খেয়াল করব যে আমাদের একদলীয় ব্যবস্থাটা আমাদের খুব ভালোভাবে আমাদেরকে হেল্প করে। কিভাবে হেল্প করে? জাতীয় ঐক্য এবং সংহতির অন্য কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো উপায় নেই। আমরা সবাই এক দলের সাপোর্টার, এক দলকেই সমর্থন করি, তার নীতি না আদর্শকেই অনুসরণ করি এবং তাদের তাদের নীতি আদর্শ প্রণয়ন করে এবং মূল্যায়ন করে। এবং সেই জন্য জাতীয় ঐক্য এবং সংহতি খুবই সিঙ্গেল হয়, খুবই ভালো হয়। এক্ষেত্রে একটু অসুবিধা আছে, সেটি দেখা যাবে একটু পরে দেখছি। দ্বিতীয় বলছি, এই যে বললাম, আমরা যদি সবার মধ্যে যদি ঐক্য থাকে, আমরা যদি এক দল হই, একমতে চলি, একভাবে চলি, এক পথে চলি, তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে কি খুব অসুবিধা হবে? আমাদের বলে দেয়া হলো তোমরা সামনে এগোও, অর্থাৎ আমরা বলছি মুভ ফরওয়ার্ড। এবং যাকে আমরা বলছি মুভ ফরওয়ার্ড, সে যদি দেখে সামনে আমার একটি রাস্তা, তাহলে কি তার সিদ্ধান্ত নিতে খুব বেশি মানে অসুবিধা হবে? সে তো বুঝতেই পারছে মুভ ফরওয়ার্ড মানে তার সামনে একটি রাস্তা, সামনের দিকে আমি এগোবো। এখন যদি দেখি একজনকে আমি বললাম যে মুভ ফরওয়ার্ড এবং তার সামনে দুটো রাস্তা, তাহলে ডিসিশনটা সে নিবে কিভাবে? তাকে নিশ্চয়ই ওয়েট করতে হবে যে কোনো কমান্ড আসে কিনা যে কোন রাস্তা দিয়ে তাদের যেতে বলছে, অর্থাৎ আমরা কোন দিকটা অবলম্বন করব। তাহলে তোমরা খেয়াল করে দেখো যে আমরা এটা আমাদের জীবন দিয়েও বুঝতে পারি যে এক দল একমত হলে সিদ্ধান্ত গ্রহণটাও অনেক বেশি দ্রুত হয়। আমরা এটি নিশ্চয়ই তোমরা খেয়াল করে তোমরা একটু নিজেদের অনুধাবন করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি তোমাদের শব্দের কোনো অসুবিধা হয়, অর্থাৎ যদি অন্য কোনো শব্দ তোমাদেরকে অসুবিধা করে, আমাদের অবশ্যই জানাবে। আমরা এখানে অবশ্যই চেষ্টা করব সেগুলোকে সমাধান করতে। এবং অবশ্যই তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের শব্দের কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা সাইডের কোনো শব্দ তোমাদের অসুবিধা করছে কিনা তোমাদের ক্লাসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তৃতীয়টা যদি বলি, সরকারের স্থায়িত্ব। ওই যে বললাম যে আমাদের এক দল, একটাই রাজনৈতিক দল আছে, এবং আমি বললাম রাজনৈতিক দলের কাজ কি? সরকার গঠন করা, এবং দ্বিতীয় কোনো দল নেই। তাহলে আমরা কি বলি সুপ্রিয় শিক্ষার্থীরা? আমাদের নির্বাচনে কাউকে বিজয় করতে তো আমাদের কোনো অসুবিধা নেই, কারণ একটি দল, তাহলে সরকারটি স্থায়ী, অর্থাৎ এক সরকার থেকে আরেক সরকারে যাবার, সে যে পালা বদল, তাদের নীতিগুলা বদল হবার, তাদের সবকিছু বদল হবার আর কোনো ভয় থাকে না, অর্থাৎ সরকার স্থায়ী হয়। এবং এই স্থায়ী হওয়াতে কিছু কিছু সুবিধা আছে। সে সুবিধা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া সম্ভব, অর্থাৎ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নেওয়া সম্ভব হয় বলে আমরা বলছি যে এটি একদলীয় ব্যবস্থার একটি গুণ। এটি একটা ভালো গুণ যে সরকার কিভাবে একদলীয় ব্যবস্থাটা এনজয় করতে পারে, অর্থাৎ একদলীয় ব্যবস্থা হলে সরকার অনেক বেশি স্থায়ী হবে, এবং তারা যে নীতিটা নিবে, অর্থাৎ যে ডেভেলপমেন্ট প্রোগ্রামটা নিবে, তারা সেই ডেভেলপমেন্ট প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করতে পারবে, এবং শুধু শেষ না, তার পর্যালোচনাও করতে পারবে, ফিডব্যাক থেকে আবার সেটাকে আবার ইমপ্রুভ করতে পারবে। তাহলে এটি হচ্ছে তাদের অন্যতম একটি গুণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এরপরের কি গুণ হতে পারে যদি একটু অনুধাবন করো? অপব্যয় হয় না। আমরা যদি একেবারেই খুবই মানে কাঠখোট্টা হই আর কি, আমরা যদি সে চাণক্যর মতো করে একেবারে হিসাব করি, কড়াকড়ি হিসাব করে যদি আমরা বলি যে আমাদের একটা অপব্যয়, অর্থাৎ আমাদের যে বিশাল নির্বাচনকে পরিচালনা করার জন্য যে হাজার হাজার সিস্টেম, হাজার হাজার টাকা আমাদের যায়, এটা কিন্তু এক দৃষ্টিতে যদি আমরা বলি, হ্যাঁ, আমরা যাচ্ছি একদলীয় সরকার ব্যবস্থা থেকে যদি আমরা বলি, একদলীয় ব্যবস্থা থেকে যদি বলি, তাহলে কিন্তু তারা যুক্তি দিবে কি, যারা একদলীয় ব্যবস্থার পক্ষে, তারা যুক্তি দিবে যে আপনারা এত বেশি নির্বাচন করে টাকা খরচ করার কি দরকার। অর্থাৎ আমি একটা মজার অভিজ্ঞতাই তোমাদেরকে বলি, এটা জাস্ট আমি ক্লাসে শেয়ার করছি। এখন তোমরা দেখবে অনেক সময় যে এই যে শীতের সময়ে আমরা সবাই গরিব দুঃখীদের কম্বল বিতরণ করি, খুবই কষ্টের হলেও সত্য বিষয়, কম্বল আমরা যত টাকার বিতরণ করছি তার চাইতে কম্বল বিতরণ করার প্রোগ্রামে খরচ করছি তার চেয়ে বেশি টাকা। অর্থাৎ সেই টাকাটিও যদি আমরা অত আড়ম্বর না করে সেই টাকাটি দিয়েও যদি কম্বল দিতে পারতাম, তাহলে আমরা দ্বিগুণ জনগোষ্ঠীকে আমরা সেই সুবিধাটা দিতে পারতাম। তাহলে তোমরা খেয়াল করে দেখবে যে এখানে কিন্তু অপব্যয় হয়, অর্থাৎ এখানে প্রয়োজনের জন্যই কিন্তু কিছু ডকুমেন্টেশন লাগে, সেগুলো করতেই কিন্তু আমাদের কিছু খরচ হয়। তাহলে একদলীয় ব্যবস্থার যারা সমর্থক, তারা কিন্তু এই কথাটা বলবে যে আপনারা এই যে একটি কাজ করতে গিয়ে তার ডকুমেন্টেশন বলেন, তার প্রচারণায় যে খরচটা করছেন, সেটা দিয়েই তো সরকারের বা একটা দেশের অনেক উন্নয়ন করা সম্ভব। তাহলে এটি কিন্তু একদলীয় ব্যবস্থা যারা সমর্থক, তারা বলবে এটি অপব্যয় হচ্ছে, অর্থাৎ এটি অপব্যয় করছে। তাহলে একদলীয় ব্যবস্থা সে অপব্যয়ের সমর্থন করে না বলেই তারা একটি নীতি একটি সমর্থন।
তারপরে বলছে জরুরি অবস্থা উপযোগী। আমি তোমাদের বললামই একদম প্রথমটাই যদি আমরা বলি যে আমাদের সামনে রাস্তাই একটাই এবং তোমার পেছন থেকে তোমার একটি কমান্ড আসলো মুভ ফরওয়ার্ড, তাহলে কিন্তু তোমার কোনো চিন্তা করার অবকাশ নেই যে তোমাকে যেতে হবে কোথায়। তোমার সামনে যে রাস্তা, সে রাস্তা দিয়েই কিন্তু তুমি চলাচল করবে। তাহলে এখানে কি হচ্ছে, কোনো জরুরি অবস্থা যদি আমাদের সামনে চলে আসে, অর্থাৎ কোনো ইমার্জেন্সি পিরিয়ডে আমাদের ডিসিশন নিতে অন্য কারো মুখাপেক্ষী হতে হয় না। জনগণের কল্যাণ হয়, জনগণের ভালো হয়, জনগণের মঙ্গল হয়, এমন কোনো বিষয় খুব দ্রুতই আমরা কিন্তু ডিসিশনটা নিতে পারি। তাহলে একদলীয় ব্যবস্থা যারা সমর্থক আছে তারা কিন্তু বলবে, যেমন হিটলার বলতো যে অবশ্যই এই সুবিধাগুলো আমাদের নেওয়া উচিত বলেই তারা কিন্তু একদলীয় ব্যবস্থা কায়েম করেছিল। এবার আমরা বলছি দলীয় শৃঙ্খলা। স্বাভাবিকভাবেই বহুদল বহুমত, এবং বহুদল বহুমত হলেই তোমার সেখানে যখন মতের অমিল হবে সেখানে তোমার অবশ্যই কেওয়াস হবে, সেখানে ঝামেলা হবে। তো একদলীয় ব্যবস্থায় কিটা হয়, একদলীয় ব্যবস্থায় নীতি এক, আদর্শ এক, জনগণ একজনকেই সাপোর্ট করবে, তাহলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ার কোনোই উপায় নেই। তারা আলাদা আলাদা নৈতিক মতাদর্শেও বিশ্বাসী হবে না। তাহলে খুব সুন্দর করে আমরা বুঝতে পারছি একদলীয় ব্যবস্থা যারা সমর্থক তারা বলবে যে দলীয় শৃঙ্খলা খুবই ভালোভাবে মেনটেন করা সম্ভব। এবং দলীয় শৃঙ্খলাটা কেন দরকার সুপ্রিয় শিক্ষার্থী, এটি তোমরা যদি বলো গণতন্ত্রায়নের ক্ষেত্রে, অর্থাৎ একটি সরকারের উন্নয়নের ক্ষেত্রে, একটি রাষ্ট্রের উন্নতির ক্ষেত্রে সেই দেশের যে সরকার ব্যবস্থা বা সেই দেশে যারা সরকার আছে তাদের মধ্যে শৃঙ্খলার প্রয়োজন আছে। অর্থাৎ শৃঙ্খলা যদি না থাকে, যারা সরকারে থাকবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারাই যদি শৃঙ্খল হয়, তারাই যদি নিয়ম বহির্ভূত কাজ করে, তারাই যদি তাদের মধ্যে শৃঙ্খলা না থাকে, তাহলে কিন্তু তারা জনগণের জন্য কোনো মঙ্গলজনক কাজ করতে পারবে না। তাহলে আমরা বলছি একদলীয় ব্যবস্থা সমর্থকরা কি বলে, একদলীয় ব্যবস্থা সমর্থকরা বলে দলীয় শৃঙ্খলা রক্ষা করতে একদলীয় ব্যবস্থা অন্যতম, এবং এটি অন্যতম একটি উপায়, তারা সেটি মূলত অনুসরণ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার বলছে রাজনৈতিক স্থিতিশীলতা। এগুলো মূলত সবগুলারই আমরা বলছি এগুলাকেই একটি আরেকটাকে ইকো করছে। অর্থাৎ আমরা এখানে যদি বলি রাজনৈতিক ঐক্য, আমরা যদি বলি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আমরা যদি বলি সরকারের স্থায়িত্ব অপব্যয় হয় না, জরুরি অবস্থায় উপযোগী, দলীয় শৃঙ্খলা, রাজনৈতিক, এগুলো কিন্তু একটা আরেকটাকে ইকো করছে। তোমরা দেখবে একটা আরেকটা প্রতিচ্ছবি, অর্থাৎ একটার দিকে তাকালে আরেকটার বিষয়টাকে অনুধাবন করা যায়। এই বিষয়গুলো আছে। রাজনৈতিক স্থিতিশীলতা কি, এই যে সব বিষয়গুলো যখন থাকবে, কোনো ঝামেলা থাকবে না, স্বাভাবিকভাবে রাজনীতি স্থিতিশীল হবে। স্থিতিশীলতা মানে কি, চড়াই উতরাই বেশি হবে না, ফ্যাকচুয়েট খুব বেশি করবে না, করবে বাট খুব বেশি করবে না। এই যে বলছে এটা খুব বেশি করবে না, একেবারেই তলানিতে চলে যাচ্ছে, একেবারেই উপরে চলে যাচ্ছে, এইরকম কিছু হবে না। তাহলে কি হবে, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যদি এই কখনো উঁচু কখনো নিচু হয়, তাহলে আমাদের সরকার সিস্টেমগুলো ভালো থাকবে না। আমাদের যে নীতিগুলো নেওয়া হয়েছে, যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি গুলো চলে, যে সিভিক ফ্যাসিলিটিস গুলো আমরা পাই, সেগুলো অনেক সময় নীতির কারণে পরিবর্তন হয়। তাহলে একদলীয় ব্যবস্থার সমর্থকরা কি বলে, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য অন্যতম উপায় হচ্ছে একদলীয় ব্যবস্থা, অর্থাৎ বহুদলীয় বা দ্বিদলীয় ব্যবস্থা যাবার কোনো প্রয়োজনই নেই। তারা বলছে যে তোমরা একদলীয় ব্যবস্থায় থাকবে এবং এই একদলীয় ব্যবস্থাতেই রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি রক্ষা করা যায়। এবং রাজনৈতিক স্থিতিশীলতা কি করে, রাজনৈতিক স্থিতিশীলতা ওই সরকারের অর্থাৎ ওই রাষ্ট্রের উন্নয়নকে গিয়ার আপ করে, ওই উন্নয়নকে এক্সেলারেট করে, যেন ওই উন্নয়নটা আরেকটা উন্নয়নকে এক্সেলারেট করবে। এই করতে করতে তারা কি করবে, তারা নাগরিক সুযোগ সুবিধাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেখানে তাদেরকে কল্যাণমূলক রাষ্ট্র বলা হবে। তাহলে এটি ছিল মূলত একদলীয় ব্যবস্থার গুণ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণে হয়তো মনে করছো যে তাহলে সর্বসেবা একদলীয় ব্যবস্থায় ইজ দ্য বেস্ট। না, আমরা বলছি ভালোর আসলে কোনো শেষ নেই। একদলীয় ব্যবস্থা কিছু অবশ্যই দোষ আছে, কিছু কিছু অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা এখন একটু ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখি, এবং আমরা কোন জায়গা থেকে দেখছি, আমরা একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সুপ্রিয় শিক্ষার্থীর। অর্থাৎ আমরা পরিণতি ও সুশাসন পড়ছি, সেই জায়গা থেকে দেখছি যে রাজনৈতিক দল ব্যবস্থাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, কার কার কি ভালো গুণ আছে, কার কার কি ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, সেগুলো কিন্তু আমরা শিক্ষার্থী হিসেবে, আমরা একাডেমিক হিসেবে কিন্তু পাশে রাখবো। পাশে রেখে কি করব, সেগুলোকে আমরা বিচার করব এবং কেন বলবো জার্মানি সেই অবস্থা থেকে বেরিয়ে আসলো, ইতালি সেই অবস্থা থেকে বেরিয়ে আসলো, কেন কিছু কিছু দল দ্বিদলীয় ব্যবস্থাকে প্রাধান্য দেয়, কোন রাষ্ট্র বহুদলীয় ব্যবস্থাকে প্রাধান্য দেয়, এবং তারা দ্বিদলীয় ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে কি আসলে উন্নয়নের পথে ধাপিত হচ্ছে নাকি হচ্ছে, এগুলো আমরা একটু আলোচনা করব। এই জন্যই আমাদের বিষয়গুলো জানা, এবং তারপরে আমরা ডিসিশন নিব
যে আসলে কোন বিষয়টাকে আমরা সমর্থন করব। তাহলে এই জায়গায় আমরা বলি, তাহলে আমরা যদি একজন সুনাগরিক হতে চাই সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত এবং জেনে আমাদের রাষ্ট্রীয় যে কার্যকলাপ আছে সেখানে সরাসরি অথবা ইনডিরেক্ট ভাবে, অর্থাৎ আমরা প্রতিনিধির মাধ্যমে আমরা আমাদের এই রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করতে পারি। আমরা তাহলে কিছু দেখি, কিছু দোষ কি আছে। তোমরাই কিছু বলো তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে যদি তোমাদের বলি যে কিছু দোষগুলা তোমরা এখন একটু লিখবে, অর্থাৎ এই যে আমরা বললাম এখানে আমাদের এত গুণ দেখতে পাচ্ছি একদলীয় ব্যবস্থা, তাহলে কি কিছু দোষ নেই? তোমরা দুই একটা আমাদের কমেন্টস একটু লিখে তোমরা একটু আইডিয়া করে একটু বলো তো যে কি হতে পারে। এবং এর মাঝে বলে দিই, আমরা এখানে যা দেখাচ্ছি, যা বলছি বা যা দেখাচ্ছি কিন্তু বলছি না, এগুলা নিয়েও কিন্তু আমাদের মূল্যায়নের প্রশ্ন থাকবে। তাহলে আমাদের স্লাইডগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে যে আমি যেগুলা দেখাচ্ছি কিন্তু বর্ণনা দিচ্ছি না, সেগুলো নিয়েও প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ তোমরা ভালো দর্শক হও, ভালো শ্রোতা হও, এটি কিন্তু আমরা চাই এবং সেটা আমরা অবশ্যই বলি। তাহলে এখানে আমরা দেখি তোমরা কে কে লিখছো যে আমাদের একদলীয় ব্যবস্থার কয়েকটি ডিমেরিটস, অর্থাৎ কিছু গুণ যদি আমরা এখানে মানে ডিসঅ্যাডভান্টেজ দেখি। তোমরা অনেকেই লিখছো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যেটা দেখছি তার ভিতরে তোমাদের সর্বপ্রথম আমরা যদি বলি তাহলে কি আসছে, আমরা বলছি অগণতান্ত্রিক। একেবারে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা যদি বলি এর ডিমেরিটস, তাহলে এটা একেবারে গণতন্ত্রকে সমর্থন করে না। অর্থাৎ গণতন্ত্র বলে সবাই কথা বলবে, সবার স্বাধীনতা থাকবে। তুমি গণতন্ত্র কি বলে? গণতন্ত্র বলে তুমি কথা, তোমাকে আমি পছন্দ করি না বা তোমার কথা আমি শুনতে চাই না, কিন্তু তুমি যেন কথা বলতে পারো এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। অর্থাৎ গণতন্ত্র বাক স্বাধীনতায় বিশ্বাসী। গণতন্ত্র বলে কি, গণতন্ত্র বলছে যে তোমার কথা আমি সহ্য করি না, তোমাকে আমি দেখতে পারি না, তোমাকে আমার দেখতে একেবারে পছন্দ না, তারপরেও তুমি যেন কথা বলতে পারো, তোমার কথাটা যেন বলার অধিকার থাকে, এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটি হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণ, জনগণের ভালোর জন্য যা দরকার সেটাই করা হবে। সেটা যদি একদলীয় হয়, দ্বিদলীয় হয়, আর সেটাই। এবং একদলীয় অবশ্যই না, একদলীয়তে তো আমরা ব্যক্তি স্বাধীনতা পাই না এবং আমাদের মতকে প্রকাশ করতে পারি না, সেটা এটি অগণতান্ত্রিক। অর্থাৎ গণতন্ত্র বলে যে বহুদল থাকবে, অর্থাৎ এখানে একাধিক দল, বিভিন্ন মানুষ বিভিন্ন মতে তাদের মতটা প্রকাশ করবে এবং সেটি কম হোক বেশি হোক। কিন্তু একদলীয় ব্যবস্থা বলে না, এক দল এক মত এক আদর্শ। তাহলে আমরা এখানে যেটা দোষ প্রথমেই বলছি অগণতান্ত্রিক। এবং এখানে যদি আমরা আধুনিক সমাজটাকে বলি, যে আধুনিক সমাজে কিন্তু আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট এজ হয়েছে, আমার নিজের স্বাধীনতা আছে, আমার চয়েস আছে, ফ্রিডম অফ চয়েস আছে, ফ্রিডম অফ স্পিচ আছে, ফ্রিডম অফ অ্যাক্টিভিটি আছে, আমাকে এটা করতে দেয়া হোক। অর্থাৎ আমি এখন স্বাবলম্বী, আমি এটি করতে পারি, এটি কিন্তু গণতন্ত্র বলে। কিন্তু একদলীয় ব্যবস্থায় কিন্তু অনেক সময় সেটি বলে না। তাহলে সেটা কি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী? আমরা দ্বিতীয়টি বলি। দ্বিতীয়টি কি বলছে সুপ্রিয় শিক্ষার্থী? দ্বিতীয়টি হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বিরোধী, যেটি আমি বলছিলাম। ব্যক্তি স্বাধীনতা বলতে কি? অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রের প্রাণও আমরা বলতে পারি। এবং ব্যক্তি স্বাধীনতা বলতে তুমি যেটি ভালো মনে করো, অর্থাৎ তোমার কথাটা তুমি বলতে পারবে। হ্যাঁ, অর্থাৎ এখানে কি থাকবে? তুমি তোমার ফ্রিডম অফ স্পিচ থাকবে। ব্যক্তি স্বাধীনতা বলতে তোমার ফ্রিডম অফ স্পিচ থাকবে, তোমার হচ্ছে সংগঠন তৈরি করার স্বাধীনতা থাকবে। এখন আমি যদি এক দল বলি, এখানে বলেই দেয়া হলো যে একটা দলই থাকবে, তাহলে তোমার সেই স্বাধীনতা তোমার নেই। তোমার সেই দলকে অপছন্দ হতেই পারে, সে দলকে তোমার পছন্দ নাই হতে পারে, তাহলে তুমি কি অন্য দল করতে পারবে না? না, একদলীয় ব্যবস্থায় তুমি সেটি পারবে না। তাহলে কি হচ্ছে? এটি একটা ডিমেরিটস, ব্যক্তি স্বাধীনতা বিরোধী। অর্থাৎ সেখানে ফ্রিডম অফ স্পিচ নেই, কারণ তুমি যেহেতু ওই দলকে পছন্দ করো না, কোনোভাবে সেই দলের কার্যকলাপ বা তাদের নীতি তোমার পছন্দের তালিকায় নেই, তাহলে তোমরা কি করবে? তুমি অন্য কিছু বলবে যে এটা হতে পারে, কিন্তু একদলীয় ব্যবস্থায় সেটা তুমি পারবে না। সেই জন্য এটাকে আমরা আরেকটি ডিমেরিটস বলছি, স্বৈরাচারী শাসক। হ্যাঁ, তোমাদের হিটলারের কথা মাথায় আসলেই নিশ্চয়ই তোমাদের মাথায় এটি আসছিল যে স্বৈরাচারী, বা মুসলিনের কথা আসলে স্বৈরাচারী। স্বৈরাচারী মানে কি? একেবারে এক কথায় মানে আমি বলেছি মুভ ফরওয়ার্ড, তো মুভ ফরওয়ার্ড। এখন সামনে আগুন আছে, সামনে AK-47 আছে, না সামনে কি আছে? কিছুই না। যখন নেতা বললো মুভ ফরওয়ার্ড, তোমাকে মুভ ফরওয়ার্ড হতে হবে, সামনে যাই থাকুক না কেন। সেখানে তোমার ব্যক্তির কোনো স্বাধীনতা নেই যে না, সামনে বিপদ আছে, আমি যেতে পারবো না, এটা বলছে। অর্থাৎ এখানে এক এক দলীয় ব্যবস্থায় মোটামুটি স্বৈরাচারী শাসক হয়, মানে উনি যেটা বলবেন সেটি সঠিক, সেটি হোক সঠিক, সেটা আক্ষরিক অর্থে সঠিক বেঠিক যেটাই হোক না কেন, এক কথায় হচ্ছে যে দা লিডার ইজ অলওয়েজ রাইট। সেটা হচ্ছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। একদলীয় ব্যবস্থা এটি হয়, সেখানে মিডিয়ার প্রেসের স্বাধীনতা থাকবে না, তারপরে সেখানে তোমার ব্যক্তি স্বাধীনতা থাকবে না, ফ্রিডম অফ স্পিচ থাকবে না, তোমার চলাফেরার স্বাধীনতাও অনেক সময় লুণ্ঠিত হবে, তোমার বাক স্বাধীনতা লুণ্ঠিত হবে, তোমার সংগঠন করার স্বাধীনতা লুণ্ঠিত হবে। তো সেটি আমরা একটা ডিমেরিটস বলবো, যে আমরা বলছি একদলীয় ব্যবস্থায়
সাধারণত স্বৈরাচারী শাসক বা স্বৈরাচারী শাসনের দিকে ধাপিত হয়। তারপরে যেটা বলছে বিপ্লবের সম্ভাবনা। এখন আমি তোমাদের বলেই দেই যে তোমাদের যদি কথা বলতে না দেয়া হয়, তোমাদের পছন্দকে প্র্যাকটিস করতে না দেওয়া হয়, তোমাদের ধর্মীয় স্বাধীনতাকে বা তোমাদের সংগঠন করার স্বাধীনতাকে যদি আমরা প্র্যাকটিস করতে না দেই, তাহলে একটা মানুষ কতদিন এভাবে চুপ করে থাকবে? সেটা আমরা দেখেছি নিশ্চয়ই। সেই আমরা যদি বলি 1757, তারপরে 1947, তারপর 1971, তোমরা এই স্টেজগুলো জানো। আমরা কিন্তু এক এক সময়ে আমরা কি করেছি? আমাদের যখন দেয়ালে পিঠ থেকে গেল তখন আমরা বিপ্লব করি। জনগণ কিন্তু অবশ্যই বিপ্লব করে, এবং সেই সময় দেখবে যাদের স্বাধীনতাগুলোকে যখন আমরা খর্ব হবে, তাদের স্বাধীনতা যখন সঠিকভাবে তারা এক্সারসাইজ করতে পারবে না, তখন তারা বিপ্লব করবে। সেই বিপ্লবটা কখনো হবে ব্যক্তি পর্যায়ে, সেটি সমাজ পর্যায়ে, সমাজ থেকে সংগঠন পর্যায়ে, তারপর রাষ্ট্রীয় পর্যায়ে হবে, এবং দেখবে সে বিপ্লবের মাধ্যমে সরকারও পরিবর্তন হয়। শুধু সরকার পরিবর্তন না সুপ্রিয় শিক্ষার্থী, তো আমি যে সময়গুলোর কথা বললাম 1947, বা আমি যদি বলি তোমাকে 1971 অথবা ইউএসএসআর ভেঙে গিয়ে যে বিভিন্ন দেশ হলো, এই যে বিপ্লবের মাধ্যমে একেবারে রাষ্ট্রই ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল, একাধিক রাষ্ট্র বা বহু রাষ্ট্রের জন্ম হয়। অর্থাৎ এই একদলীয় ব্যবস্থা বা জনগণের স্বাধীনতা বা এই স্বৈরাচারী এই শাসন ব্যবস্থা থেকে একসময় জনগণ যখন একেবারেই অতিষ্ঠ হয়ে যায়, তখন তারা বিপ্লব করবে, এবং বিপ্লব করেই দেখা যাচ্ছে যে সরকার হয়তো ভেঙে যাবে অথবা রাষ্ট্রও ভেঙে যেতে পারে। তাহলে আমরা এখানে বলছি যে একদলীয় ব্যবস্থায় অন্যতম আরেকটা ডিমেরিটস হচ্ছে যেটি বিপ্লবকে উস্কে দেয়, অর্থাৎ একদলীয় ব্যবস্থা বিপ্লবের দিকে ধাবিত হয়। হ্যাঁ, অবশ্যই সুষ্ঠু জনমত গঠনে বাধা সৃষ্টি করে। যেখানে তুমি কথাই বলতে পারবে না, যেখানে তোমার মতামতই দিতে পারবে না, সেখানে আবার জনমত কিসের? প্রথমে যদি বলি মতই নেই, সেখানে আবার জনমত কোথায়? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বলছি? জনমত হচ্ছে কল্যাণকামী মতামত, সবার কাছ থেকে মতামত, জনগণের কাছ থেকে নিয়ে মতামত। যেখানে তোমার মতই নেই, সেখানে জনমত নেই। আর যেখানে জনমত নেই, সেখানে সুষ্ঠু জনমত গঠন করা তো অবশ্যই বাধা থাকবে। কারণ এক দল, এক পার্টি, এক নেতা। সেখানে কোথায় তোমার দ্বিতীয় দল? সেখানে কোথায় তোমার দ্বিতীয় নীতি? সেখানে কোথায় তোমার দ্বিতীয় নেতা? যেহেতু কোনো দ্বিতীয় নেতা নেই, দ্বিতীয় নীতি নেই, দ্বিতীয় পথ নেই, তাহলে কি হয়? জনমত সুষ্ঠুভাবে গঠন করা সম্ভব না। সম্ভব অবশ্যই না, কারণ যারা অন্য মতাদর্শে, তারা হয় বিপ্লব করবে অথবা তারা চুপ করে থাকবে। তারা হয় মেনে নিবে অথবা তারা বিপ্লবের দিকে ধাবিত হবে। তাহলে একদলীয় ব্যবস্থা কি সুষ্ঠু জনমত গঠন করতে দেয় না, এবং সুষ্ঠু জনমত গঠন না করতে দিয়ে একসময় জনগণ তাদের ভিতরের সে চাওয়া পাওয়াটা যখন বাস্ট হয়ে যায়, তখন সেগুলা বিপ্লবের রূপ নেয়। তাহলে এটি হচ্ছে একটা অন্যতম ডিমেরিটস। আমরা সুপ্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসের শিখন ফলের শেষের দিকে চলে আসছি, এবং তোমাদের আবারও বলে দিই আমাদের ইভ্যালুয়েশন এর ভিতর থেকে প্রশ্ন থাকবে, এবং আমরা যা দেখাচ্ছি সেখান থেকে প্রশ্ন থাকবে। তোমরা নিশ্চয়ই সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করছো, এবং ক্লাসে উপস্থিতি তোমরা আমাদের জানান দিচ্ছ। এবার আমরা যেটি বলছিলাম, রাজনৈতিক শিক্ষার সুযোগ কম। রাজনৈতিক শিক্ষার সুযোগ কম বলছি কারণ তোমার রাজনৈতিক প্র্যাকটিস নেই। তাহলে তুমি রাজনৈতিক শিক্ষাটা পাবে কোথায়? তোমার ভোটের প্র্যাকটিস নেই, তোমার প্রচার নেই, প্রচারণা নেই, নেতা নেতৃত্ব প্রকাশের সম্ভাবনা নেই। একজন নেতা ছাড়া আরেকজন নেতাকে আমরা কখনো খুঁজেই পাই না, তাহলে রাজনৈতিক শিক্ষা অবশ্যই থাকবে না। তাহলে আমরা বলছি একদলীয় ব্যবস্থায় যেহেতু নেতা কম, নেতৃত্ব কম, একদল একমত, সেই জন্য সেখানে রাজনৈতিক শিক্ষারও সুযোগের কমতি রয়েছে। এবং রাজনৈতিক শিক্ষার সুযোগ যেখানে কম থাকবে, সেখানে কি হবে? সেখানে অবশ্যই জনগণের মতামত সঠিকভাবে প্রকাশ করতে অনেক সময় বাধাগ্রস্ত হবে। আমরা বলি এবার সংখ্যালঘুদের স্বার্থে অবহেলা। সংখ্যালঘুদের স্বার্থে অবহেলা এটা আমরা বলছি এই কারণেই, কারণ তোমরা জানো যে সংখ্যালঘু যারা থাকে তাদের হয়তো ধর্ম আলাদা, তাদের ভাষা আলাদা, তাদের চাহিদাও আলাদা অনেকাংশে। তুমি আমাদের যদি দেশেই দেখো বা তোমার প্রতিবেশীদেরই দেখো, যেখানে যদি সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের জনগোষ্ঠী থাকে, তাহলে তাদের নিডস অ্যান্ড মানে তাদের ডিমান্ডের আর আমাদের নিডস অ্যান্ড ডিমান্ড কিন্তু এক না। হ্যাঁ, ডিমান্ড সাপ্লাই, আমাদের ডিমান্ড সাপ্লাই কিন্তু এক না। তোমরা খেয়াল করে দেখো, তাদের ধর্ম আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের সেভিংস থট আলাদা, তাদের অনুভূতি আলাদা, তাদের অনুষ্ঠান আলাদা, তাদের কৃষ্টি আলাদা। তাহলে তারা চাবেই তাদের সংগঠনও আলাদা হোক, তাই তো নাকি? কিন্তু দেখো একদল একমত হলে তারা তো সংগঠন আলাদা করার কোনো সুযোগ নেই। অর্থাৎ সংখ্যালঘু যারা থাকবে, যারা নিজের দলকে বা নিজের মতামতকে সবার সামনে পরিচিত করতে চায়, তারা সেখানে সুযোগটা পাবে না এক দলে। তাহলে সংখ্যালঘুদের স্বার্থ সবসময় অবহেলা করা হয় একদলীয় ব্যবস্থা, অর্থাৎ তারা বাধ্য হয় সংখ্যা যারা গরিষ্ঠ তাদের দলকে সমর্থন করতে, অথবা তারা চুপ করে থাকতে বাধ্য হয়। তাহলে আমরা এখানে বলছি যে সংখ্যালঘুদের যদি আমরা ফ্যাসিলিটি দিতে চাই, তাদের যদি সুবিধা দেখতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই দল ব্যবস্থাকে সমর্থন করবেন। অর্থাৎ যারা একদলীয় ব্যবস্থার সমর্থক না, তারা এই কথাটা বলে যে সংখ্যালঘুরা এখানে কোনোই সুবিধা পাচ্ছে না, তাহলে কেন আমরা বলি যে একদলীয় ব্যবস্থাটি ভালো? এটি তাহলে তাদের ডিমেরিটস এর ভিতরে যায়। সুপ্রিয় শিক্ষার্থী,
আমাদের এটি ছিল মূলত আজকে শিক্ষণফল, অর্থাৎ দ্বিতীয় শিক্ষণফল। আমি খুব সুন্দর করে বলার চেষ্টা করেছি এখানে খুব সুন্দরভাবে, যে আসলেই যে যাদের দেখতে নারী তার চলন বাঁকা তাই না, এই কথাটি আমরা প্রথমে বলেছিলাম যে আমরা পছন্দ করছি না বা প্র্যাকটিস করছি না বলে একদলীয় ব্যবস্থার শুধুই দোষ থাকবে এমন কোনো কারণ নেই। এর গুণও থাকবে এবং সেটি আমরা আলোচনা করেছি। অর্থাৎ এখানে আমরা বায়াসড হয়ে বা ভ্যালু ড্রাইভেন হয়ে আমরা কোনো কথা বলবো না। এখানে আমরা একাডেমিক হিসেবে বা শিক্ষার্থী হিসেবে আমরা রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পরিণতি ও সুশাসনের শিক্ষার্থী হিসেবে দেখব যে আসলেই এর কি গুণ আছে এবং কি ডিমেরিটস আছে, কি মেরিটস আছে, কি ডিমেরিটস আছে। এই দোষ এবং গুণগুলা পাশাপাশি রাখবো, রেখে যেগুলা জনগণকে সাপোর্ট করে, জনগণের মতামতকে সাপোর্ট করে, জনগণের কল্যাণকে সাপোর্ট করে, সেগুলোকে আমরা ফোকাস করব। তাহলে এটি আমাদের ছিল শিক্ষণফলের দ্বিতীয় অংশ। এবং এর পরবর্তীতে আমরা যেটি যাচ্ছি যে আজকে ক্লাসে আমরা ইভালুয়েশন করব, অর্থাৎ ইভালুয়েশনে দেখব, ইভালুয়েশন পরে আমাদের হোমওয়ার্ক থাকবে এবং হোমওয়ার্কের পরে আমরা সেখানে একটা ভিডিও দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন প্রথমে ইভালুয়েশনটা দেখি। ইভালুয়েশনটা প্রথমেই তোমাদের কাছে আমাদের প্রশ্ন যে আজকের পাঠের আমরা যখন পাঠটা ঘোষণা করলাম, অর্থাৎ চ্যাপ্টারের নাম ঘোষণা করলাম, সেখানে একটা বইয়ের প্রচ্ছদ ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা বইয়ের প্রচ্ছদ ছিল। তোমাদের বলতে হবে বা তোমরা লিখো সে বইটার নাম কি এবং তার রাইটার কে। এবং তোমাদের সুবিধার্থে বলে নি, ওই বইটার গল্প আমি গত ক্লাসে করেছিলাম, অর্থাৎ গত ক্লাসে আমরা যখন থিঙ্ক আউট অফ দ্য বক্স এই নিয়ে কথা বলেছিলাম তখন ওই বই থেকে রেফারেন্স দিয়ে একটা গল্প করেছিলাম। তাহলে তোমাদের কাছে এখন প্রশ্ন হলো, তোমরা অবশ্যই ব্যাক করবে না, তোমাদের যাদের মনে আছে তারা একটু খেয়াল করো যে আমরা একটা প্রচ্ছদ দেখেছিলাম, সে প্রচ্ছদটা কোন বইয়ের প্রচ্ছদ এবং বইটার নাম কি এবং সে বইয়ের রাইটারের নাম কি। এটি হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন। তোমরা কমেন্টস এখানে লিখো এবং আমি অবশ্যই সেটি দেখছি যে তোমরা কে কে খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো, অর্থাৎ আমাদের প্রতিটা স্লাইড, প্রতিটা আমাদের এখানে যে বিষয়গুলো যায় সেগুলো তোমরা কিভাবে খেয়াল করো। এটি একটি টেস্ট তোমাদের। অর্থাৎ আমি পাঠ ঘোষণা যখন করি তৃতীয় বা চতুর্থ স্লাইডে, তখন একটি বইয়ের প্রচ্ছদ ছিল তার পাশেই, পাঠ ঘোষণার পাশে, সেই প্রচ্ছদটি কোন বইয়ের এবং তার নাম কি। এবং ক্লু হিসেবে আরেকটু বলি, গত ক্লাসের শেষে আমি একটি গল্প করেছিলাম শাহনামা নিয়ে, মহাকবি ফেরদৌসী নিয়ে একটি বইয়ের রেফারেন্স দিয়ে, সে বইটির নাম কি সেটি তোমরা একটু লিখো, আমি দেখছি তোমরা কে কে লিখছো। এবং এতক্ষণ আমরা বলি তোমরা চাইলে সেটি রিউইন্ড করে দেখেও নিতে পারো যে আসলে কোন ইয়াটি ছিল, এবং সেটি দেখে তোমরা করো। এবং এখানে আরেকটি মজার তোমাদের প্রশ্ন আমাদের থাকছে যে আমরা যখন এক দলের কথা বললাম, হিটলারের কথা বললাম, হিটলারের একটি বিখ্যাত বই আছে, তোমাদের বলতে হবে সে বইটার নাম কি। হিটলারের একটি বিখ্যাত বই, সে বইটির নাম কি। অর্থাৎ আমরা এখানে এর মধ্যে দিয়ে একটু চিন্তা করছি থিঙ্ক আউট অফ দ্য বক্স, অর্থাৎ আমরা একেবারেই কি করব না, আমাদের বই যা আছে তার বাইরে পড়ালেখা করব না, এমনটি যেন না হয়। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে ফার্স্ট ক্লাস আমি তোমাদের নিয়েছি এবং সেখানে বলেছিলাম আমাদের 7টা বই, এই 7টার বাইরেও আমরা এক বছরে যেন একটা বইয়ের বিপরীতে 3টা বই পড়ে নিতে পারি। এবং যখনই আমরা এই বইগুলো এইভাবে পড়বো তখনই কিন্তু আমরা অবশ্যই জাতীয় পর্যায়ের বা আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থী হবে। এবং তোমরা জানো আমাদের কলেজ থেকেই প্রতি বছর গোটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়, এবং তারাই শ্রেষ্ঠ শিক্ষার্থী হয় যারা তাদের একাডেমিক অ্যাক্টিভিটির বাইরেও, তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি বা তাদের পড়ালেখা একাডেমিক এর বাইরেও অনেক কিছু থাকে, সেটাই আমি তোমাদের বলছি। তাহলে তোমাদের কাছে দুটো প্রশ্ন, যে প্রচ্ছদ একটি আছে, সে প্রচ্ছদের বইটির নাম কি এবং সেই বইটির লেখককে। এবং তোমাদের কাছে আরেকটি প্রশ্ন, যে আমি যখন বললাম যে একদলীয় ব্যবস্থার অন্যতম একটি উদাহরণ যখন দিলাম নাৎসি দল, অর্থাৎ হিটলারের কথা বললাম, হিটলারের একটা বিখ্যাত বই আছে, বইটির নাম তোমরা লিখবে। আমি দেখছি তোমরা কে কে লিখছো। তোমরা লিখছো অনেকেই সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই লিখবে এবং সেটি তোমাদের জন্য অবশ্যই ভালো একটি বিষয় হয়। এবং তোমরা যারা হয়তো খেয়াল করেনি একটু রিউইন্ড করে অবশ্যই বিষয়টা দেখে নিবে। এবং যে দুটো বইয়ের কথা বলছি সেটি তোমাদের জ্ঞানের সীমাকে অবশ্যই আন্তর্জাতিক লেভেলের করবে বলে আমি আশা করি। এবার আমরা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটি প্রথমেই দেখো, হোমওয়ার্কটি হচ্ছে যে একদলীয় ব্যবস্থার উপর একটা মাইন্ড ম্যাপ তৈরি করো। এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এবং তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার মাইন্ড ম্যাপ কি, হোয়াট ডাজ ইট মিন বাই মাইন্ড ম্যাপ, অথবা তোমরা বলতে পারো যে এটা কিভাবে তোমরা তৈরি করবে। এটির জন্য আমরা এখন একটা ভিডিও রেখেছি, যে ভিডিওটি দেখবো এবং এই ভিডিওর উপর ভিত্তি করে তোমরা এটা বারবার দেখতে পারো। আমি গুগল ক্লাসরুমে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে আসলে কিভাবে মাইন্ড ম্যাপটা করে। এবং তোমরা নিজেরাও যখন প্র্যাকটিসটা করবে তখন দেখবে যে মাইন্ড ম্যাপ করলে পড়াটা কত বেশি দ্রুত হয়, অর্থাৎ তোমাদের শিক্ষণফলটা কত দ্রুত স্থায়ী হয়। আমরা এখানে বলছি একদলীয় ব্যবস্থা হচ্ছে তোমার মাইন্ড ম্যাপের টপিকস। এখানে একটা মাইন্ড ম্যাপ হবে আর টপিকসটা কি, একদলীয় ব্যবস্থা।
তাহলে আমরা ভিডিওটা দেখে নিই প্রথমে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভিডিওটা আগে প্রথমে দেখে তারপরে যাচ্ছি, তাহলে আমরা ভিডিওটা এনজয় করি। Hello, and welcome to part 2 of video tutorial 9 for the How People Learn book. If you are watching this video, it means you are reading Science Story 9 and you want to join our crew in creating timelines, mind maps, and space maps. Let's continue with mind maps. What if I asked you to imagine your birthday party for a moment? When you visualize the party, what is your central focus at that moment? If your party is usually at home, you probably see your friends and family having fun. What if I asked you to organise the party? Your brain will immediately see images of balloons, cake, drinks, invitations, right? Because we think in images, not words. These associations often appear in a visual form in our minds. People have been using visual methods of representing, organising, and understanding information since ancient times. In the 1970s, researcher and educator Tony Buzan formally developed the mind map. The colourful spider or tree-like branches of the mind map spread out to show relationships, solve problems creatively, help you organise parties. But they can also help you remember what you've learned. So, try creating a mind map for your birthday party. This will help you understand the whole party procedure and how to mind map. Step 1. Write your topic in the centre of the page. Make sure you have your paper in landscape orientation. In the middle, write the name of the topic in 1 to 2 words. Draw a circle around it. Step 2. Draw and label the first branches. Simply draw a line for each major subcategory of the topic that extends from the circled topic and label it with a word, very short phrase or image. Step 3. Move to the next branches. These should be thinner than the rest. Think about things that relate to your first subcategories. What are the important issues or facts related to them? Step 4. Continue branching out. You continue in this fashion as long as needed to complete your mind map. So here it is. The mind map for your birthday party is ready. Share your mind map with Olympia and the HPL project team via the social media pages. Enjoy learning and impact সুপ্রিয় beyond the শিক্ষার্থীরা, book. তোমরা নিশ্চয়ই আমাদের এই শিক্ষণমূলক একটা খুব মজার একটি ভিডিও তোমরা দেখলে, যে ভিডিওটি মূলত তোমাদের মাইন্ড ম্যাপ কিভাবে তৈরি করতে হয় বা মাইন্ড ম্যাপ এই বিষয়টি কোথা থেকে আসলো সেটি তোমরা জানতে পারবে। এবং এটি তো অবশ্যই থেকে এখানে আমাদের থাকছে, তোমরা বারবার এটাকে রিউইন্ড করে দেখতে পারো। এবং আমি আশা করছি এই একটি সিস্টেম তোমাদের পড়ালেখাটাকে আরো বেশি স্পিড আপ করে দেবে। অর্থাৎ যেটি তোমাদের 1 ঘন্টা লাগতো সেটি হয়তো তোমরা আধা ঘন্টায় বা তার চেয়ে কম সময়ে করে ফেলতে পারবে। এবং আমরা যখনই এই কথাটা বলি, কেন বলছি, বিকজ যে আমরা যখনই বলছি যে আমাদের পড়ালেখার বাইরে আরো বেশি পড়ালেখা করা উচিত, তাহলে আমাদের সময়টাকে কিভাবে আরো বেশি কাজে লাগানো যায়। অর্থাৎ আমরা একটি কথা বলছিলাম যে কিভাবে আমাদের ক্লাসটাকে বা আমাদের সময়টাকে কাজে লাগিয়ে অল্প সময়ে আরো বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারি, সেটার জন্য আমাদের এই মাইন্ড ম্যাপ অথবা কিছু সিস্টেম আমাদের অবলম্বন করতে হয়। তাছাড়া আমরা জানি যে আমাদের যদি একাডেমিক রেজাল্ট ভালো না হয়, তাহলে অন্যগুলো আমাদের খুব বেশি একটা সাহায্য করে না, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। সেই জন্য আমরা এমনভাবে নিজেদেরকে ট্রেন আপ করব, আমরা এমনভাবে আমাদের নিজেদেরকে গড়ে তুলবো, স্পিড রিডার বানাবো, যে যার মাধ্যমে আমরা আমাদের কাজটুকু খুব দ্রুত সেরে অন্য কাজগুলোও সাথে সাথে করতে পারি। সেই জন্যই আমাদের আজকে ছিল এটা মূলত জানার, এবং সেটি তোমাদের হোমওয়ার্কও দিলাম যে একদলীয় ব্যবস্থার উপরে একটা তোমরা মাইন্ড ম্যাপ করবে, এবং মাইন্ড ম্যাপ করে আমাদের গুগল ক্লাসরুমে সেটা তোমরা অবশ্যই সাবমিট করবে। এবং গত দিন আমরা যে কাজটি দিয়েছিলাম সেটিও তোমরা এই ভিডিওর সহযোগিতায় তোমরা করে থাকবে। এবং সাথে সাথে আমরা যে কথাটি বলছি, দেখো যে আমরা অবশ্যই আমাদের বৃত্তের বাইরে গিয়ে একটু কথা বলার চেষ্টা করি। সেখানে আমরা বলছিলাম যে তোমাদের অবশ্যই তোমাদের কাছ থেকে একটি বিষয় আমরা আহ্বান করছি আমাদের কলেজ থেকে, যে আমাদের সুপ্রিয় অধ্যক্ষ স্যার এবং দক্ষ, এবং অবশ্যই বলবো যে তোমরা তার নেতৃত্বের গুণ যদি তোমরা দেখো, তাহলে তোমরা অবশ্যই মুগ্ধ হবে। তার বিদায় খুবই সামনে। তোমাদের
ভালো লাগার জন্য আমরা তাদেরকে একটা ডিরেক্টরি করে দিতে যাচ্ছি, যেটা তোমাদের স্মৃতি সম্বলিত, তোমাদের স্মৃতি তোমাদের লেখা থাকবে। এবং অবশ্য তোমরা কিছু হলেও এক পৃষ্ঠায় তোমরা লিখে দিবে, সেটি কিন্তু আমরা বাধাই করে স্যারকে উপহার দেবো, একটা বই বাইন্ডিং করে। তাহলে এটি কিন্তু স্যারের কাছে একটা অ্যাসেট হয়ে যাবে, আজ থেকে 50-100 বছর পরে এটি হয়তো তোমার স্মৃতি বা এটি একটি অমূল্য সম্পদ হবে। তাহলে কেন না তোমরা সেটা করবে। অবশ্যই তোমরা একটু কোনো লেখা হলেও, তোমাদের কোনো চাওয়া, তোমাদের কোনো পাওয়া, তোমাদের কোনো কিছু, সবকিছুই যে স্যার আপনাকে আপনার ক্লাস করার ইচ্ছা ছিল, হয়তো করোনার কারণে আমাদের করা হয়নি, যাই চাই না কেন স্যারের মঙ্গলের জন্য স্যারকে স্মরণ করে আমরা সেটা কিছু লিখে আমাদের নির্দিষ্ট ঠিকানায় সেটা আমরা দিব। এবং এটার মাধ্যমে কি হবে দেখো, আমরা সবসময় বলি যে পাওয়ার অফ গিভিং একটা কথা আছে। তুমি যখনই অনেক কিছু চাও, তার আগে তোমার যেটা করা উচিত, তোমার অনেক দেওয়ার অভিজ্ঞতা থাকা উচিত, অনেক অ্যাপ্রিসিয়েট করার অভিজ্ঞতা থাকা উচিত। তুমি যখন অনেক অ্যাপ্রিসিয়েশন চাও, তখন তোমার আগে অনেক অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাহলে সেই জায়গা থেকে আমরা বলছি, আমরা সবার ভালো দিকটা জানার চেষ্টা করব, এবং সাথে যেটা ভালো সেটাকে ভালো বলার চেষ্টা করব, যেটা মন্দ সেটাকে মন্দ বলার চেষ্টা করব। এবং যারা ভালো তাদেরকে একবার হলেও হয়তো বলার চেষ্টা করব, হ্যাঁ আপনার এই জিনিসটা ভালো, আপনি এটির যত্ন নিন, এই গুণটার যত্ন নিলে হয়তো আপনাকে আরো বেশি দিতে পারবেন, সমাজকে আরো বেশি দিতে পারবেন, এই আশায় ব্যক্ত করছি। এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটি জানার জন্য আমরা চেষ্টা করছি। আশা করছি তোমরা আমাদের সাথে যারা ক্লাসে সংযুক্ত হও, তারা এই জ্ঞানগুলোকে চর্চার মাধ্যমে, এই উপায়গুলোকে চর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করবে, নিজের মাধ্যমে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র সমৃদ্ধ হবে। এবং আমাদের রাষ্ট্র সমৃদ্ধির মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানের সমৃদ্ধি নিয়ে আসতে পারবো, সেই কামনাই করছি। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সৃষ্টিকর্তা তোমাদের সবার ভালো করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা।